আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রুহুল আমিন, সহকারী শিক্ষক, কালীপুর হাই স্কুল, ভৈরব, কিশোরগঞ্জ। আমি তো একজন স্কুল শিক্ষক। তোমাদের মতো শিক্ষার্থীদের নিয়ে আমি কাজ করি। আমি তোমাদের খুব কাছ থেকে দেখেছি তোমরা বিক্রিয়া শিখতে কত কষ্ট করো, তাই আমি বিক্রিয়া নিয়ে কিছু কাজ করেছি। আমি চেষ্টা করেছি তোমাদের সেই না বলা কষ্টগুলো কিছুটা হলো লাঘব করা যায় কিনা। আমি জানি না কতটুকু পেরেছি, তবে যারা বলো আমি বিক্রিয়া কিছুই বুঝি না, বিক্রিয়া তোমার মাথায় ঢুকে না, বিক্রিয়া মাথার উপর দিয়ে চলে যায়, আমি তাদেরকে বলছি, হ্যাঁ আমি তোমাকেই বলছি, তুমি শুধু আমার ভিডিওটা মনোযোগ নিয়ে ধৈর্য সহকারে সময় নিয়ে দেখবে এবং মৌলের যোজনীগুলি এমনভাবে মুখস্থ করবে, স্যার বলার সাথে সাথে, স্যার বলল অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেট মূলকের যোজনী 2, কার্বনের যোজনী 4, এইভাবে বলার সাথে সাথে যদি তুমি বলতে পারো। আমি ভিডিওটা এমন ভাবেই তৈরি করেছি, আমার বিশ্বাস তুমিও পারবে। তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি পারবে, একবার চেষ্টা করে দেখো। শিক্ষার্থীরা, তো এখন আমার এই ক্লাসের একটা সূচি তোমাদেরকে দিচ্ছি। দেখো এই সূচিতে কি আছে। মৌলের যোজনী সংক্রান্ত আলোচনা আছে 1 থেকে 15 মিনিট, এবং যোজনী সম্পর্কে আমি আবারও বলতেছি, যদি যোজনী ভালো মুখস্থ না থাকে তুমি পারবে না, তুমি রাসায়নিক বিক্রিয়া পারবে না। ভালো করে মনে রেখো স্যারের কথাটা। যৌগ গঠন 16 থেকে 31 মিনিট। মৌলের যোজনী ভালো পারবা, যৌগ গঠন দেখবা একদম ইজি। অ্যাসিড ক্ষার লবণ, এই অংশটাতে আমাদের স্টুডেন্টের বা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যা। তারা অ্যাসিড ক্ষার লবণ সম্পর্কে না জানলে বিক্রিয়াটা করবে কিভাবে। তোমার বইয়ে যত যৌগ তুমি দেখো সবগুলি হয় অ্যাসিড, নয় ক্ষার, নতুবা লবণ। এবং বিক্রিয়া সর্বশেষ আমাদের অ্যাসিড ক্ষার লবণ আছে 32 থেকে 43 মিনিট, এবং বিক্রিয়ার আলোচনা করেছি 44 থেকে 1 ঘন্টা 14 মিনিট। বিক্রিয়া নিয়ে তোমার যত ভয় আছে কোনো ভয় থাকবে না। শুধু তুমি বিক্রিয়া আমি অনেক সহজে আলোচনা করেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর অনেকে বলে যে আমার ভিডিও নাকি অনেক বড় হয়। হ্যাঁ, আমি ভিডিওটা এমন ভাবে তৈরি করি যাতে শিক্ষার্থীদের উপকার হয়, এবং আমি এখানে তো সূচি দিয়ে দিয়েছি। তোমার তো সম্পূর্ণ ক্লাস একসাথে দেখার দরকার নেই, তোমার যে অংশটা যখন দরকার তুমি ওই টাইমলাইন অনুযায়ী ওইখানে চলে যাও, দেখো। তো এই সূচিটা তোমরা একটু ফলো করো। আর আমার এই আজকের বিক্রিয়ার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওতে যদি সম্ভব হয় তোমরা লাইক কমেন্ট দিও, এবং তোমাদের লাইক বা কমেন্ট আসলে আমরা আসলে ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আরেকটি কথা, আমি গণিত নিয়ে অনেক কাজ করেছি। আমি জানি আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে কমন একটা প্রবলেম হচ্ছে গণিত বুঝে না। তোমরা কিভাবে অঙ্ক সহজে বুঝবে এবং গণিতে পাশ করবে তা নিয়ে আমার অনেক কাজ আছে, এবং আমার অনেক কৌশল জানা আছে। যদি তোমাদের মনে হয় ক্লাসটা তোমাদের দরকার, তাহলে তোমরা কমেন্টে স্যারকে জানাইও। তো কথা না বাড়িয়ে চলো আমরা এবার মূল ক্লাস শুরু করি। কেমন আছো শিক্ষার্থীরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পড়ব মৌলের যোজনী নিয়ে। আমরা যদি রাসায়নিক বিক্রিয়া পড়তে চাই বা জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মৌলের যোজনী সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কোনো লোক যদি রিডিং পড়তে চায়
কিন্তু সে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পারে না, তার পক্ষে কি রিডিং করা সম্ভব? জি না স্যার, সম্ভব না। ঠিক তেমনি কেউ যদি রাসায়নিক বিক্রিয়া করতে চায় আর যদি মৌলর এবং যৌগ মূলকের যোজনী সম্পর্কে ভালো ধারণা না থাকে, সেও কিন্তু রাসায়নিক বিক্রিয়া সুন্দরভাবে করতে পারবে না। তো চলো আমরা শুরু করি। মৌলের যোজনী এক, যেসব মৌলের যোজনী এক সেগুলি নিয়ে আমরা পড়বো। H হাইড্রোজেন, Li লিথিয়াম, Na সোডিয়াম, K পটাশিয়াম, Rb রুবিডিয়াম, Cs সিজিয়াম, Fr ফ্রান্সিয়াম, F কি ফ্লুরিন, Cl ক্লোরিন, Br ব্রোমিন, I হলো আয়োডিন, Cu কপার, As Ag আর্জেন্টাম মানে সিলভার, As Au আস গোল্ড, Hg হাইড্রোজিরাম পারদ আস। ও তুমি প্রশ্ন করতেছো যে আস কি? আজ দেওয়া হয় যদি কোন মৌলের একাধিক যোজনী থাকে, তখন প্রথম বার যখন উচ্চারণ হবে তখন আজ বলবা, আর দ্বিতীয়বার যখন উচ্চারণ হবে তখন ইক হবে। বুঝতে পারছো? আস বা ইক থাকলে বুঝবা ওই মৌলের একাধিক যোজনী আছে। ঠিক আছে? আচ্ছা, কি বলে তুমি যে এটা আগে দেখেছো? হ্যাঁ, তোমার আইডিয়া ঠিকই। পর্যায় সারণীর গ্রুপ 1, আমরা যে ক্ষার ধাতু বলেছিলাম ওই ক্ষার ধাতুগুলি দেখো, সম্পূর্ণ ক্ষার ধাতু। চন্দ্রা তোমার মনে আছে কি? হাই লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। তাহলে আমরা কি চন্দ্রটা আবারও মনে রাখবো, হাই লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। আর এখানে কি? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এক শ্বাসে বলতে চেষ্টা করবা, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আর এখানে কপার সিলভার গোল্ড পারদ। কি? কপার সিলভার গোল্ড পারদ। মৌলের যোজনী 2 পর্ব। বিতে কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। মৌলগুলির নাম বুঝতে পারছো? ও দেখো, অক্সিজেন, কার্বন, সালফার, স্টেনিয়াম মানে টিন, ফেরাম মানে আয়রন, প্লাম্বাম লেড মানে সীসা। আর এটা কি? কপার ইক। দেখো আগেরটাতে ছিল আস, এখন কি? ইস ইক। জিঙ্ক, এই যে আরাম গোল্ড। তাইলে এটা কি তোমরা কোথাও দেখছো? মৃত ক্ষার ধাতু না? এটা চন্দ্রা মনে আছে কারো? বলো তো, সারা বলো। বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কার্বন, তাহলে আমরা বলবো কাঁদলে শার্ট স্যান্ডেল ফ্রি পাবে। আর এই যে দেখো কপার জিঙ্ক গোল্ড। এখন আমরা মৌলের যোজনী 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কে বলতে পারবা এই লাইনের একটা ছন্দ আছে? বিরিয়ানি মুগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো। আচ্ছা, বিরিয়ানি মুগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো। বি মানে বেরিলিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, সিএ ক্যালসিয়াম, এসআর স্ট্রনসিয়াম, বিএ বেরিয়াম, আরএ রেডিয়াম, ও অক্সিজেন, সি কি কার্বন, এস সালফার, এসএন টিন, এফি আয়রন, পিবি লেড মানে সীসা, এমএন ম্যাঙ্গানিজ, সিইউ কপার, জেটেন জিঙ্ক, এসএন টিন, এইচজি মার্কারি বা পারদ। ঠিক আছে? এখন দেখো, তুমি জানতে চাচ্ছ এখানে স্টার কেন? দেখো এই স্টার চিহ্ন দিয়ে তোমরা যারা সায়েন্সের আছো তো আছো, যারা 8ম শ্রেণীতে পড়ে বা 9ম 10ম শ্রেণীতে মানবিক বা ব্যবসায়িক শিক্ষা, আর তোমরা কিন্তু সবগুলি পড়বে। বুঝতে পারছো? তাহলে এখানে একটা চন্দ্র মনে হয়ে আছে, তোমাদের কি কারো মনে আছে কি চন্দ্রটা? কাঁদলে শার্ট স্যান্ডেল ফ্রি পাবে। মানে কাঁদলে শার্ট স্যান্ডেল ফ্রি পাবে। কখনো কাঁদছো তোমরা? আচ্ছা, এখানে তাহলে কি ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, টিন, পারদ। আমরা মৌলের যোজনী 3 পড়ব। এল অ্যালুমিনিয়াম, এন কি নাইট্রোজেন, পি ফসফরাস, এপি আয়রন, বি ব্রোমিন,
বুরন, বিআর ব্রোমিন, সিআর ক্রোমিয়াম, ক্রোমিয়াম, এস আর্সেনিক, আচ্ছা আর্সেনিক, এসবি অ্যান্টিমনি, অ্যান্টিমনি মানে স্ট্রিবিয়াম, ঠিক আছে, এইউ গোল্ড, গোল্ড। আচ্ছা এখন দেখো এতটুকু মনে হয় আমরা একটু চন্দ্র দিয়ে শিখতে পারি, কেউ কেউ বলতে পারবো সেই চন্দ্রটা? আলু নয় আচ্ছা পটল ফ্রি। বলো। আলু নয় পটল ফ্রি। আলু নয় পটল ফ্রি, কখনো আনছো ফ্রি? দেখো অনেক একটা সুন্দর চন্দ্র, আলু নয় পটল ফ্রি। তাহলে বুরন ব্রোমিন ক্রোমিয়াম একসাথে মনে পড়লে আমাদের মনে থাকবে না? বুরন ব্রোমিন ক্রোমিয়াম, আর্সেনিক অ্যান্টিমনি গোল্ড। তাহলে আমরা একটু বুরন ব্রোমিন ক্রোমিয়াম আর্সেনিক অ্যান্টিমনি গোল্ড, এসআই সিলিকন, এমএন ম্যাঙ্গানিজ, পিবি lead। লেড। তাহলে এখন দেখো এখানে একটা চন্দ্র মনে হয়ে পড়ে, আমরা কোন চন্দ্র দিয়ে মনে রাখতে পারি? কাঁদলে স্যান্ডেল পাবে। আচ্ছা এখানে সিলিকন, ম্যাঙ্গানিজ কি লেড, এই তিনটা একসাথে উচ্চারণ করে সিলিকন ম্যাঙ্গানিজ লেড। এবং লেড মনে হয় দুইবার লিখে ফেলছি, একটা লেড মুছে দিই আমরা, কি বলো? জি স্যার। আচ্ছা তাহলে সিলিকন ম্যাঙ্গানিজ দুইটা শব্দ মনে সহজে মনে থাকবে। আর আমি আগে বলছি এখনো বলি, তুমি মৌলের যোজনী পারো না, বিক্রিয়া পড়ার চিন্তাই করো না। অক্ষরটা শিক্ষা রিডিং পড়া যেমন অসম্ভব, মৌলের যোজনী ছাড়া বিক্রিয়া করা অসম্ভব। এখন আমরা মৌলের যোজনী 5 নম্বর যোজনী নিয়ে আলোচনা করব। এন কে নাইট্রোজেন, পি ফসফরাস, এস আর্সেনিক, এসবি অ্যান্টিমনি। অ্যান্টিমনি। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, চারটা মূল, খুব সিম্পল, মনে রাখতে পারবো না? জি স্যার। আচ্ছা দেখো 6 নম্বর যোজনীতে মাত্র একটি মৌল, কি নাম? সালফার। এটা আগে আরো কয়েকবার পাইছি, কোথায় কোথায় কে বলতে পারবা? যোজনী 2 এবং যোজনী 4। তাইলে সালফারের যোজনী কি দাঁড়ালো? 2, 4, 6। ঠিক আছে, এখন আমরা যৌগমূলকের যোজনী গুলি নিয়ে আলোচনা করব। দেখবা যত কঠিন কঠিন সংকেত আছে সেখানে যৌগমূলক উপস্থিত আছে। আর এই যৌগমূলকটা যদি তোমার কাছে ইজি হয়ে যায়, তোমার কাছে সংকেতটাই ইজি হয়ে যাবে। আর সংকেত ইজি মানে আমাদের বিক্রিয়া ইজি, বুঝতে পারছো? আচ্ছা দেখো আমরা প্রথম যে যৌগমূলকটা লিখলাম এটার নাম কি? অ্যামোনিয়াম, NH4+। আর এরপরটা কি? ফসফোনিয়াম, এটা কি? এখন অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এই দুইটা মৌল ধনাত্মক, আর বাকি যত মৌল যৌগমূলক, এই দুইটা যৌগমূলক হলো ধনাত্মক, আর বাকি সকল যৌগমূলক হলো ঋণাত্মক। তাইলে দেখো ক্লোরেট ClO3, পার ক্লোরেট ClO4 দেহ O3O4, হাইপোক্লোরেট OCl, পার ম্যাঙ্গানেট MnO4। ঠিক আছে, এখন আমরা দেখো নাম্বার দিলাম কেন? দেখো নাম্বার দিয়ে একই জাতীয় বলে আমি একটা নাম্বারের মধ্যে রাখছি, তোমাদের মুখস্থ যাতে সুন্দর করে এবং মনে থাকে, বুঝতে পারছো? হাইড্রোক্সাইড OH-, এটা কিন্তু আর্টস কমার্স অষ্টম শ্রেণী সবার জন্য দরকার, বুঝছো? অষ্টম নবম দশম সবার জন্য এটা OH দরকার। এবং তোমাদের জন্য দেখবা যৌগ গঠন করতে গেলে কিভাবে জানি এটা সামনে সাহায্য হয়ে যায়, একটু ভালো করে মনে রাখবা। অ্যালুমিনেট AlOH4-, আর সাইডে কি লিখছি? সায়ানেট CnO-, থায়োসায়ানেট CnS-, আর সায়ানাইড মনে হয় এটা না, সায়ানাইড Cn-। দেখো আমাদের 5 নম্বর কি আছে? নাইট্রেট NO3। এই যে দেখো স্টার আছে, অষ্টম নবম দশম শ্রেণীর মানবিক এবং ব্যবসা শিক্ষা, খেয়াল করো কিন্তু এই যে স্টার আছে। নাইট্রাইট NO2, দেখো ট্রেড যখন আসবে তখন NO3, আর যখন ট্রাইট হবে NO2, ভালো করে খেয়াল করো। বাইকার্বনেট HCO3, বাইনাইট্রেট HNO3,
বাই সালফেট HSO4। এখন দেখো কার্বনেট, মূলত কার্বনেট CO3, আগে কি আছে বাই, অর্থাৎ বাই শব্দটা আসলে তুমি H দিয়ে দিবা, ঠিক আছে। দেখো আমাদের যোজনী 1 শেষ হয়ে গেছে, এখন যোজনী 2। যোজনী 2 এর দুইটা শব্দ শুধু কি কার্বনেট CO3- এবং অষ্টম, নবম, দশম তোমাদের সকলের জন্য এই দুইটা মৌল কিন্তু প্রয়োজন। আর সালফেট SO4 তোমরা যোজনী করতে, যখনই যৌগ গঠন করতে যাবা দেখবা কার্বনেটের সালফেট কি পরিমাণ যন্ত্রণা যে তোমাদের করে, তাদেরকে ভালো করে চিনে রাখো। তাদের যোজনী কত? 2। আচ্ছা, তো দেখো আমরা এখন যোজনী 3 লিখি। যোজনী 3 যৌগমূলকের যোজনী 3 ফসফেট মূলক PO4। সারা আসমানে এক চাঁদ, যোজনী 3 মাত্র একটা কি ফসফেট PO4-। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা কি যোজনী গুলি শিখলাম, মৌল এবং যৌগের যোজনী গুলি শিখলাম। স্টার দেওয়া যে মৌল এবং যৌগগুলি আছে তোমরা অষ্টম শ্রেণীতে যারা আছো এবং নবম এবং দশম শ্রেণীর মানবিক এবং ব্যবসা শিক্ষা গ্রুপে যারা আছো তাদের জন্য প্রযোজ্য। আর স্টার বাদেও যারা আছে অর্থাৎ সবগুলি মৌল তোমরা নবম এবং দশম শ্রেণী যারা বিজ্ঞান গ্রুপে আছো তাদের জন্য কোন স্টার না, যা আছে সবগুলি মৌল এবং যৌগের যোজনী তোমাদের যারা কি আমি বলি ফরজ। মৌল এবং যৌগের যোজনী যদি তোমার ভালো মুখস্থ না থাকে, আবারও বলতেছি, তুমি যৌগ গঠন ভালো পারবে না। আর যৌগ গঠন ভালো না পারলে তুমি বিক্রিয়া পারবে না। তো এখন আমরা যৌগ গঠন নিয়ে আলোচনা করব। সবাই একটু খেয়াল করো, এটা কিন্তু সবার জন্য, এখানে কোনো স্টার মার্ক নেই। অষ্টম, নবম, দশম সকল শিক্ষার্থীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। দেখি আমরা এখানে লিখছি যোজনী বিনিময় করবে, অর্থাৎ মৌল এবং যৌগ সমূহ যৌগ গঠনের সময় কি করবে? যোজনী বিনিময় করবে। মনে করো অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, আমরা পড়ছি না, আর অক্সিজেনের যোজনী 2। যখন তারা যৌগ গঠন করবে কি বিনিময় করবে, অর্থাৎ একজন আরেকজনকে দিয়ে দিবে যখন হচ্ছে, এবং এই যে অক্সিজেন, তাহলে কি হবে বিনিময় করতে হলে এই যে দেখো এই যে অক্সিজেনের 2 অ্যালুমিনিয়ামকে দিয়ে দিল, আর অ্যালুমিনিয়ামের 3 কাকে দিয়ে দিল, এই তো যৌগ গঠন হয়ে গেল। অবশ্যই মনে রাখবা যে বিনিময় ছাড়া, যোজনী বিনিময় ছাড়া যৌগ কখনো গঠন হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি মনে করো এটা মুছে দিলাম, আরেকটা যৌগ লিখি। হ্যাঁ, এখানে আমি লিখলাম সোডিয়াম। সোডিয়ামের যোজনী কত? 1। আমি এখানে লিখলাম অক্সিজেন। অক্সিজেনের জন্য এখন কি লিখছিলাম? 2। দেখো সোডিয়াম অক্সাইড না, তাহলে কি হচ্ছে? আগের যৌগটা কি ছিল আমাদের? Al2O3। এটার নাম কি ছিল? অ্যালুমিনিয়াম অক্সাইড। কি পড়বা তোমরা? অ্যালুমিনিয়াম অক্সাইড, কারণ এটা অ্যালুমিনিয়াম আর এটা অক্সিজেন। এখন দেখো তাহলে এই যে অক্সিজেনের 2 সোডিয়ামকে দিয়ে দিবে, আর সোডিয়ামের 1 অক্সিজেনকে দিয়ে দিবে। তাহলে এক তো সাধারণত দিতে হয় না, তাহলে এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম অক্সাইড। কি? সোডিয়াম অক্সাইড। তুমি কি বললে যে অক্সিজেন না বললে সোডিয়াম, অক্সিজেন না বললে অক্সাইড বলতেছি কেন? আচ্ছা, তাহলে তোমাকে আমি সংক্ষেপে বলে দিই, যখনই অক্সিজেন যৌগ গঠন করবে তখন অক্সাইড বললো তোমরা যে কোনো জায়গায় পাও, যেমন পটাশিয়াম অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। এবং তোমাদেরকে আরেকটু বলে নেই, যেমন মনে করো এখানে দিলাম আমি ক্যালসিয়াম, এর যোজনী কত? 2, আর ক্লোরিনের যোজনী কত? 1। তারা যখন যৌগ গঠন করবে আমরা কি করব? যোজনী বিনিময় করব। তাহলে
1 আর কি Cl2, তাহলে আমি তো আগে বলছি 1 দেওয়ার দরকার নেই। এটা এই যৌগটার নাম কি বলতো? ক্যালসিয়াম ক্লোরিন না, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। এবং তোমাদেরকে আরো বলে নেই, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারা যখনই যৌগ গঠন করবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখনই লিখবা দিয়া যৌগ গঠন হবে, তখন যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন দেখো কেউ লিখলো পটাশিয়ামের যোজনী কত? 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে কি KCl, যেহেতু 1 এও পাবো আর এও পাবো, তাহলে আমরা কি 1 না দিলে হয়, বুঝতে পারছো? তাহলে এটা কি হয়ে গেল? পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড। ও তুমি জানতে চাচ্ছ আই দিলে, আচ্ছা আচ্ছা, অন্য আরেকটা যৌগ দিতে চাচ্ছ, কিরকম বলো? বেরিয়াম না, বেরিয়ামের যোজনী আমরা কত পড়ছিলাম? 2, আর আয়োডিনের যোজনী কত পড়েছি? 1, তাইলে দাও যোজনী বিনিময় করো। তাহলে 1টা আমি কিন্তু মুছে দিলাম, জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখছিলাম। তাই কি হবে? বেরিয়াম আয়োডাইড, আয়োডাইড। তাহলে আমরা এই মৌলগুলির যে কোনো একটা যদি যৌগে চলে আসে, আমরা উচ্চারণের শেষে আইড লাগিয়ে দিব, যেমন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি একটা যৌগ গঠন করতে চাচ্ছ, বলো কিরকম যৌগ? যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনী কত? 2, অক্সিজেনের 2, তাহলে ক্যালসিয়াম অক্সাইড। এই তো কি বললো? বইয়ে লেখা থেকে CaO2 গেল কোথায়? দুইটি মৌলের যোজনী যদি সমান হয়, কি বললাম? দুটি মৌলের যোজনী যদি সমান হয়, তুমি দুই ভাবে চিন্তা করতে পারো যে আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এটা হতে পারে। বা যেহেতু যোজনী দুটারই সমান, আমি লিখবো না, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, যেমন ক্যালসিয়াম অক্সাইড আছে না। এরপর ওই যে দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ যোজনী যদি দুইটার যোজনী সমান হয়, সেক্ষেত্রে না লিখলেও হয়। তাহলে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু আমার মনে মনে ধারণা রাখতে হবে যে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী কি 2 ব্যবহৃত হয়েছে, যার সমান, এই জন্য আমরা কি লিখি নাই। যেমন দেখো যোজনী 3-এর একটা উদাহরণ চাচ্ছ। আচ্ছা, এই যে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। আমাদের যৌগমূলক ফসফেটের যোজনী কত? 3। তাহলে এই যে অ্যালুমিনিয়াম, এই যে দেখো ফসফেট, তাহলে এই যৌগটার নাম কি হলো? অ্যালুমিনিয়াম ফসফেট। এর যোজনীও 3, এর যোজনীও 3, এই জন্য এরা কি যোজনী বিনিময় করে নাই। আচ্ছা, এখন কি বলতে চাচ্ছ? কার্বন আর অক্সিজেন দিয়ে। আচ্ছা, কার্বনের যোজনী আমরা কত পড়েছিলাম? 4, অক্সিজেনের যোজনী 2। কার্বনের যোজনী যদি 4 হয় আর অক্সিজেনের যোজনী যদি 2 হয়, আমরা কার্বনের যোজনী 4 পাইছিলাম। আচ্ছা, তাহলে দেখো কার্বনের 2, এই যে অক্সিজেনের 2 কার্বনকে দিয়ে দিচ্ছে বিনিময়, আর না, আর কার্বনের 4 কাকে দিবে? অক্সিজেনকে। দেখো এখানে একটু খেয়াল করলে দেখবা যে 2 দিয়ে ভাগ দিলে কি দুইটাই মিলে যায়। তো CO2, কার্বন ডাই অক্সাইড, 2 দিয়ে ভাগ দিলাম, বুঝতে পারছো?
যখন এরকম মৌল আসবে যে ভাগ করা সম্ভব, যোজনীকে ভাগ করা সম্ভব, এখানে ভাগ করে দিও। বুঝতে পারছো? এখন আরেকটা জিনিস খেয়াল করো যে অক্সিজেন আসলে কিন্তু অক্সাইড, আমাদের অতি পরিচিত মৌল কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তুমি কি চাচ্ছ 4 দিয়ে? আচ্ছা, এই যে দেখো সিলিকনের যোজনী 4 আর ওইস এর যোজনী কত? 1। তাইলে যোজনী বিনিময় করে সিলিকন ওইস দিয়ে কি দিব? 1 তো আমার দিতে হবে না, 4। আমার লেখাটা কি সঠিক? সঠিক না। এখানে একটু জিনিস তোমরা খেয়াল করো, কোন যৌগমূলকে কিন্তু একা একা কোনো মৌল থাকে না, অবশ্যই একাধিক মৌল থাকে। এই যে যোজনী 4, সিলিকনের যোজনী 4 হাইড্রোক্সাইডে পাবে, কিন্তু আমি এখন যেভাবে লিখছি কার সাথে আছে? হাইড্রোজেনের সাথে। তাই অবশ্যই তোমাদের মনে রাখবা, যখন কোন যৌগমূলককে যোজনী দিবা তখন ব্র্যাকেট দিয়ে দিবা, কারণ অক্সিজেন এবং হাইড্রোজেন দুজনেই কিন্তু সিলিকনের যোজনী পাও না। ঠিক আছে? অবশ্যই আমরা কি দিয়ে লিখবো? ব্র্যাকেট দিয়ে যোজনী দিব। এটার নাম কি? সিলিকন হাইড্রোক্সাইড, বা অনেকে বলে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, মানে ওই 4 আছে তো। ঠিক আছে? আচ্ছা, যোজনী 5 দিয়ে একটা চাচ্ছ না? এই যে দেখো আমরা একটা বানাই, এই যে ফসফরাসের যোজনী কত করছিলাম? 1। ফসফরাসের যোজনী 1। ক্লোরিনের যোজনী হচ্ছে না, ফসফরাসের যোজনী দেখো একটা, ফসফরাস 2টা যোজনীর মধ্যে একটা যোজনী আছে 5, এবং ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে আমরা যৌগ গঠন করি। 1 তো দেওয়ার দরকার নাই। পটাশিয়াম পেন্টাক্লোরাইড। বুঝতে পারছো? এটা কি? পটাশিয়াম পেন্টাক্লোরাইড। দেখো ওই 8 কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন এই যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2। এখন তুমি বলতেছো সালফেট অ্যালুমিনিয়াম, সালফেটের যোজনী কত? 2, আর অ্যালুমিনিয়ামের 3 তাকে দিবে, যেহেতু স্যার বলছে, আর অ্যালুমিনিয়ামের 2 হবে কি না? সালফেট আগে লিখবা, অর্থাৎ তুমি যে কোনোটা আগে লিখবা। তোমার ভাষ্যটা কি? যে আমি যে কোনো মৌল আগে লিখবো। হইতে পারে সোডিয়াম ক্লোরাইড, আমরা NaCl লিখি, আমি Cl Na লিখবো, হবে কি না? তোমার প্রশ্ন এই জায়গায় তো। আচ্ছা, দেখো মৌলসমূহ যখন যৌগ গঠন করে তখন একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, অবশ্যই একটা ধনাত্মক থাকে আর একটা ঋণাত্মক থাকে। এই যে দেখো এখানে সালফেট ঋণাত্মক, অ্যালুমিনিয়াম ধনাত্মক, এখানে সোডিয়াম ধনাত্মক, ক্লোরিন ঋণাত্মক। এবং একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক ছাড়া যৌগ গঠন হয় না। এবং আরো ভালো করে মনে রাখবা, ধনাত্মক মৌল হোক যৌগমূলক হোক, সে প্রথমে বসবে এবং ঋণাত্মক তারপরে বসবে। তাইলে আমরা ইচ্ছা মতো যে NaCl Cl Na লিখতে পারবো না, অর্থাৎ সোডিয়াম ধনাত্মক তাকে আগে বসাবো, ক্লোরিন ঋণাত্মক তাকে পরে বসাবো। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাইলে এটা অরিজিনাল কি হবে? এই যে ধনাত্মক আগে লিখবো আর ঋণাত্মক কি পরে লিখবো। তাহলে সালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়াম পাচ্ছে, আর অ্যালুমিনিয়ামের 3, এই যে দেখো মাস্ট বি, ব্র্যাকেট দিতে হবে। যৌগমূলককে যখনই যোজনী দিবা মাস্ট বি তোমাকে ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এটার নাম কি? অ্যালুমিনিয়াম সালফেট। আচ্ছা, তুমি কি বলতেছো যে যৌগমূলক যোজনী হয় কিনা? যে মৌল যোজনী দেখছো, যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, আবার এখন এই যে অ্যালুমিনিয়াম সালফেট দেখছো মৌল এবং যৌগমূলক। তুমি কি বলছো যৌগমূলক যোজনী হয় কিনা? আচ্ছা শুনো,
ধনাত্মক এবং ঋণাত্মক যদি থাকে অবশ্যই হবে, কিন্তু ঋণাত্মক ঋণাত্মক নো হবে না, ধনাত্মক ধনাত্মক হবে না। তাইলে আমরা কি যৌগমূলকের কোন ধনাত্মক যৌগমূলক শিখছিলাম? কোনটা? আচ্ছা, এই যে দেখো অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের যোজনী কত? 1। এখন কার্বনেটের যোজনী কত পড়েছিলাম? 2। তাহলে আমরা তো জানি অ্যামোনিয়াম ধনাত্মক, কার্বনেট ঋণাত্মক। তাহলে দেখো, এই যে দেখো অ্যামোনিয়াম কি, অ্যামোনিয়ামের এই যে কার্বনেটের 2টা অ্যামোনিয়াম পাবে, আর কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক হলেই হবে। আচ্ছা, তুমি কি বলতেছো যে স্যার একটু আগে যে বললেন ধাতু সমূহ আগে থাকবে আর অধাতু সমূহ, ধাতু সমূহ তো ধনাত্মক আর অধাতু সমূহ ঋণাত্মক, এটা কি ধাতু সমূহ ধনাত্মক আর অধাতু সমূহ ঋণাত্মক। তুমি ধাতু এবং অধাতু মৌল এবং যৌগগুলি কিভাবে চিনবে? এই তো দেখো, মৌলের ক্ষেত্রে বলি আমি, মৌল ধাতু মানে বা ধনাত্মক যাই বলো কোনগুলি, দেখবা যোজনীতে কিছু মৌল আছে আম উচ্চারণ আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম। ওই আম থাকলে তুমি ধরে নিও এটা ধাতু বা ধনাত্মক। তাহলে প্রথম বসবে অধাতু। আচ্ছা, অধাতু আমি তোমাকে কয়েকটা আইডেন্টিফাই করে দেই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, কার্বন, এরা সাধারণত অধাতু। এইগুলি সম্পর্কে একটু আইডিয়া রাখো, তাইলে হয়ে যাবে। বুঝতে পারছো? অধাতু সাধারণত এরা। আচ্ছা, আর ধাতু তো স্যার বললাম আম। তখন যৌগ গঠন শিখলাম। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। শিক্ষার্থীরা, আমরা তো এতক্ষণ যৌগ গঠন সম্পর্কে শিখলাম। যৌগ গঠন শিখা ভালো হয়েছে? পারবা এখন? শুনে খুশি হলাম যে কোনো যৌগ তোমরা গঠন করতে পারবে। যৌগ গঠনের প্রধান শর্ত যোজনী বিনিময়, ঠিক আছে? আচ্ছা, আর যদি দুইটা যোজনীর বিনিময় করার পরে দেখা যায় কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া সম্ভব, কি করবো? ভাগ দিবা? আচ্ছা, এখন আমরা দেখো অ্যাসিড, ক্ষার এবং লবণ চেনার উপায় চিনব। অ্যাসিড, ক্ষার এবং লবণ যত ভালো আমি চিনব বা নিজে নিজে তৈরি করতে পারবো, আপন মনে আমরা তৈরি করতে পারবো, তত দেখবা আমাদের বিক্রিয়া গঠন করতে ভালো লাগছে। এই অংশটুকু অষ্টম, নবম, দশম তোমরা সকল শিক্ষার্থীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ যদি তুমি বিক্রিয়া শিখতে চাও। দেখো, অ্যাসিড অষ্টম, নবম, দশম শ্রেণী এই তিনটা বইয়ে যত বিক্রিয়া আছে, অ্যাসিড আসলে এই তিনটা অ্যাসিড ছাড়া নাই। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এটা কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এদের আরেকটা পরিচয় হলো এরা শক্তিশালী অ্যাসিড। কি বলছি বুঝতে পারছো? এরা শক্তিশালী অ্যাসিড। কি বললে? মাত্র 3টি অ্যাসিড। হ্যাঁ, এই 3টা অ্যাসিড সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকলে তোমার বিক্রিয়াগুলি, তোমার যে বিক্রিয়াগুলির প্রয়োজন হয় চলে যাবে, তোমার টেনশন করার দরকার নেই। 3টা অ্যাসিডই ভালো করে মনে রাখো। তাইলে ধাতু সমূহ এখানে লিখছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ফেরাস বা আয়রন, কপার, জিঙ্ক, সিলভার। এই ধাতু সমূহ ওই যে আমরা একটু আগে বলছিলাম না, আম থাকলে দেখো ওই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ওইখানে কিন্তু আমি যৌগ গঠনের সময় কিন্তু অধাতুর একটা তালিকা করেছিলাম, এখন একটা ধাতুর তালিকাও তোমরা পেয়ে গেছো। বুঝতে পারছো? তাহলে ধাতু চিন্তা আর অসুবিধা হওয়ার কথা না। দেখো, আম কিন্তু আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এই ধাতুগুলি একটু ভালো করে যদি মনে রাখতে পারো,
তোমার ক্ষার এবং লবণ গঠন করা অনেক সহজ হয়ে যাবে। দেখো যেমন ক্ষার, যদি ক্ষার ছাড়ার উপরে যে তুমি যখন যৌগগুলি করো, অ্যাসিড তো চিনে ফেললে, তিনটা অ্যাসিড সাধারণত থাকে, বলতে পারো 90% বিক্রিয়া এই তিনটা অ্যাসিডই থাকে। আর দেখো ক্ষার চিনবো, যে অ্যাসিড চিনলাম, এখন ক্ষার চিনবো কিভাবে? ধাতুর সাথে যখনই দেখবা OH আছে তোমার ক্ষার। দেখছো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং দেখো ওই যে যৌগ কিন্তু ঠিকই গঠন হয়ে যাচ্ছে। এই যে দেখো যোজনী, ক্যালসিয়ামের যোজনী দিয়ে হাইড্রোক্সাইড কে দিছে, এবং সারে যে বলছিলাম ধাতু সমূহ কি ধনাত্মক, আর এই যে দেখো হাইড্রোক্সাইড কিন্তু ঋণাত্মক। এই যে ধনাত্মক আর ঋণাত্মক মিলে যৌগ গঠন হচ্ছে, এবং দেখো ধনাত্মক আগে বসছে, ঋণাত্মক পরে বসছে। এই যে ক্যালসিয়াম ধাতু ধনাত্মক, সে আগে বসছে, হাইড্রোক্সাইড ঋণাত্মক, সে কি পরে বসছে। তাইলে ক্ষার ছাড়ার একটা উপায় আমরা শিখে গেলাম যে ধাতুর সাথে যখনই OH দেখবো আমরা নির্দ্বিধায় বলবো এটা কি ক্ষার। 2 নম্বর নিয়মটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক প্লাস OH, অর্থাৎ ধনাত্মক যৌগমূলকের সাথেও যদি OH থাকে আমাদের ক্ষার হয়ে যাবে। তাহলে ধনাত্মক যৌগমূলক কোনটা ছিল? অ্যামোনিয়াম। দেখো অ্যামোনিয়াম, এই যে দেখো, আর OH দিয়ে দাও, কারণ অ্যামোনিয়ামের যোজনীয় ছিল 1, OH এর যোজনীয় ছিল 1, যার কারণে আর আমার লিখতে হয় না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাইলে দেখো এখানে তুমি ক্ষার গঠন করছো, যোজনী কিন্তু চলে আসছে। যোজনী মুখস্থ করা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছ? যোজনী ভালো বুঝবো না, তোমার যৌগ গঠন ভালো হবে না, যৌগ গঠন ভালো হবে না, তোমার বিক্রিয়া ভালো হবে না। সূত্র, এটা সূত্র। আচ্ছা, আরেকটা 3 নম্বর নিয়মটা হলো ধাতুর সাথে যখন ও থাকবে তখন কি হয়ে যাবে? ক্ষার হয়ে যাবে। তাইলে কোন ধাতু? তুমি ক্যালসিয়াম অক্সাইড, এই যে দেখো ক্যালসিয়ামের যোজনী ছিল 2, অক্সিজেনের 2, তাইলে আমার যোজনী কি বিনিময়, যেহেতু 2 এবং 2 আমার আর বিনিময় করার দরকার নেই। যে ক্যালসিয়াম অক্সাইড, তুমি কি বলছো? সোডিয়াম অক্সাইড, এই যে দেখো সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের 2, এই তাইলে কি হলো? সোডিয়ামের 1 তো আমার লেখা আছে, অক্সিজেনের 2 কিন্তু সোডিয়ামে পেয়ে গেল। তাহলে এখানে যে ধাতুগুলি আমি লিখছি, ওই ধাতুর যে কোনোটির সাথে, বা আমি তো সবগুলি লিখি নাই, সচরাচর যে ধাতুগুলি বেশি ব্যবহৃত হয় আমি কিন্তু ওইগুলি এখানে লিখেছি। আরো থাকতে পারে, তোমার পর থেকে পাবে তুমি, কিন্তু সূত্রটা মনে রাখবে। এবং অ্যাসিডের ক্ষেত্রে আমি বলি অ্যাসিড 3টা দিয়ে আমি বিক্রিয়া করছি, আর তুমি প্রত্যেকে যদি পাও আরো, কিন্তু সূত্র একই থাকবে। তাহলে আমাদের মনে হয় ক্ষার, এই 3টা নিয়ম জানা থাকলে আমরা যে কোনো ক্ষার ধরতে পারবো। পড়ার সময় এইরকম আসলে অ্যামোনিয়াম কোন যে ধনাত্মক যৌগের সাথে OH থাকলে আমরা ধরে নিব এটা ক্ষার, আর ধাতুর সাথে OH থাকলে ধরে নিব ক্ষার, এবং ধাতুর সাথে শেষে ও থাকলে এটা কি ধরবো? ক্ষার। এতক্ষণ আমরা অ্যাসিড এবং ক্ষার চিনলাম, এখন আমরা কি চিনবো? লবণ। লবণ চিনার দেখো 4টি উপায় রয়েছে। নাম্বার 1, ধাতু প্লাস হ্যালোজেন। যখনই দেখবা কোন ধাতুর সাথে হ্যালোজেন অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, ধরে নিয়ে এই যৌগটা লবণ। তাহলে আমরা লবণ এখন আপন মনে তৈরি করব। নিজের বলো তুমি কোন লবণ চাও? তুমি সোডিয়াম ক্লোরাইড, আমাদের খাবার লবণ। তাহলে দেখো ধাতু আমার সোডিয়াম ছিল, আর হ্যালোজেন এখানে ক্লোরিন আছে। আচ্ছা, বলো আপন মনে যৌগ তৈরি করো, কোনো বাধা নেই, শুধু নিয়মটা তোমরা শিখো। তুমি কি বললা? ক্যালসিয়াম ক্লোরাইড নাও। ক্যালসিয়ামের যোজনী, এই যে দেখো ক্যালসিয়ামের 2 কিন্তু ক্লোরিনকে দিয়ে দিছে। তাহলে আমরা ধাতুর সাথে হ্যালোজেন যেখানে দেখবা এটা কি লবণ। ধাতু প্লাস যৌগমূলক, বলো একটা ধাতু বলো। অবশ্য যৌগমূলক ঋণাত্মকটা হবে, সব যৌগমূলক হবে না। এবং ধনাত্মক যৌগমূলক তোমাদেরকে আমি ফিক্সড করে দিয়েছি।
আমি যতগুলি যৌগমূলক লিখেছি যোজনীতে একটু খেয়াল করো, ওইখানেও আমি কথাটা বলেছি। কি বলছি? যে অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম ওইটা ধনাত্মক, আর বাকি যতগুলি যৌগমূলক লিখেছি কি লিখেছি? ঋণাত্মক। ঠিক আছে, এই ধাতু তো ধনাত্মক স্বাভাবিক। আমি তো সবসময় বলে আসছি যে ধনাত্মক এবং ঋণাত্মক মিলে কিন্তু আমার যৌগ হয়। ধাতুর সাথে যখন ধাতু যেহেতু ধনাত্মক, তার সাথে অবশ্যই ঋণাত্মক যৌগমূল যোগ হবে। তা একটা ধাতু বলো, এজ ইউ লাইক। অ্যালুমিনিয়াম বলবো? হ্যাঁ বলো, দিলাম অ্যালুমিনিয়াম। যোজনীটা কিন্তু মনে রাখবো কত? 3। আর কি যৌগমূল কোনটা দিতে চাও? সালফেট দাও, সালফেট। এসবের যোজনী কত? 2। তাহলে অ্যালুমিনিয়াম কে দিয়ে দাও, এই সে আগের মতো ব্রেকেট দিয়ে। দেখছো? এখন এটা মুছে দিই। এই যে সালফেটের 2 কিন্তু অ্যালুমিনিয়াম পেয়ে গেছে, আর অ্যালুমিনিয়ামের 3 সালফেট এবং ব্রেকেট দিয়ে লিখেছি। এবং যখনই দেখবা ধাতুর সাথে কোন ঋণাত্মক যৌগমূলক আছে, এটা কি? লবণ। এবং তোমার বইয়ে যতগুলি যৌগ দেখতে পাও, হয় এটা অ্যাসিড হবে, নতুবা ক্ষার, নতুবা লবণ। এই 3টার বাইরে হবেই না। তাইলে আমি কিন্তু অ্যাসিড এবং ক্ষার তোমাদের দেখাই দিয়েছি, এখন লবণ দেখাইতেছি। তাইলে আমার মনে হয় এখানে আর কি উদাহরণ দরকার আছে? আরেকটা উদাহরণ দিতে চাচ্ছ? আচ্ছা বলো, কি দিবে? আচ্ছা, তুমি কি বলতেছো? যে ম্যাগনেসিয়াম ফসফেট দাও। ফসফেট কত? PO4। 3 নম্বর যোজনী। সারা আসমানে একসাথে বলছিলাম যোজনী 3 কিন্তু মাত্র একটা যৌগমূলক দিছিলাম, এটা হচ্ছে সেই ফসফেট। তাহলে তার যোজনী 3, তার 2। এই যে তার 3 এখানে চলে আসবে, 2 এখানে। তাহলে এই লবণটার নাম কি? ম্যাগনেসিয়াম ফসফেট। আমাদের মনে যৌগ গঠন আবার রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। ধনাত্মক যৌগমূলক, তাহলে ধনাত্মক যৌগমূলক আমরা সাধারণত নাইট্রেট বা অ্যামোনিয়ামই পাই। আর হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো ধনাত্মক যৌগমূলক অ্যামোনিয়ামের যোজনীয়, ফসফোনিয়ামের যোজনীয় 1। আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দাও। অ্যামোনিয়াম ফ্লোরাইড। কি হবে? অ্যামোনিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, আর আরেকটা লিখবা? তো লেখো, তুমি ফসফোনিয়াম দিয়ে দিবা, দাও ফসফোনিয়াম। ব্রোমিন দিবা, দাও। দুজনের যোজনী তো 1। ফসফোনিয়াম ব্রোমাইড। আচ্ছা, ও আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড। ধনাত্মক যৌগমূলক প্লাস ঋণাত্মক যৌগমূলক। ঋণাত্মক এই যে দেখো মাইনাস, আর ধনাত্মক কি? প্লাস। ধনাত্মক তো অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম, দাও অ্যামোনিয়াম। আবার ঋণাত্মক যৌগমূলক তো অনেকগুলি আছে, কোনটা দিতে চাও বলো? তোমার নিজ থেকে বলো, তোমার মনে যা আসে তা বলো। তুমি কি বলছো? অ্যামোনিয়ামের সাথে সালফেট দিবে। আচ্ছা দাও, এই যে দেখো অ্যামোনিয়াম সালফেট। এই যে সালফেটের যোজনী আমরা কত করছি? 2। আচ্ছা, তুমি আরেকটা যৌগ গঠন করতে চাচ্ছ, অ্যামোনিয়াম কার্বনেট দাও, কোনো সমস্যা নাই। CO3, এই যে দেখো কার্বনেট 2। এই যে, এবং আরেকটু খেয়াল রাখো, যৌগমূলক 2 এর শুধু 2টা যৌগ আমি লিখছি, একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে এই সেই কার্বনেট। তাইলে আমার কিন্তু লবণ চেনার, যে লবণ তোমার বইয়ে চিনতে যে 4টা উপায় আমি এখানে লিখে দিয়েছি। তোমরা এগুলি যদি বুঝে থাকো, তাইলে আমি এখন পরবর্তীতে বিক্রিয়াতে যেতে পারি। বিক্রিয়াতে। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া নিয়ে। আমার দীর্ঘ শিক্ষকতার জীবনে আমি দেখেছি, যখনই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা চলে আসে, তখনই দেখি শিক্ষার্থীদের একটা ভয় কাজ করে। স্যার আমি তো বিক্রিয়া পারি না, স্যার আমি বিক্রিয়া বুঝি না, স্যার বিক্রিয়া আমার মাথার উপর দিয়ে চলে যায়। আমি তোমাদেরকে বলি,
বইয়ের কোনো কিছু নেই। তোমরা শুধু আমার নিয়মগুলি ভালো করে ফলো করো, দেখবে ইনশাল্লাহ বিক্রি অবশ্যই তুমি পারবে। আমি বিক্রিয়ার নিয়মগুলি সেভাবেই তোমাদের জন্য সাজিয়েছি। তোমাদেরকে বলবো মৌলের যোজনী A to Z স্পষ্টভাবে মুখস্থ করতে। এতক্ষণ যে আমরা যৌগ গঠন করলাম, তুমি দেখছো মৌলের যোজনী কত দরকার। মৌলের যোজনী তুমি ভালো পারো না, তুমি বিক্রিয়া পারবে না। এবং মৌলের যোজনী এমন ভাবে মুখস্থ করবে যেন খুব স্পষ্টভাবে, খুব দ্রুত বলতে পারো। তুমি একসাথে সবগুলি যোজনী কখনো মুখস্থ করতে যাও না। তুমি কিভাবে মুখস্থ করবে সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। মনে করো তুমি মৌলের যোজনী 1 মুখস্থ করতেছো, তুমি এই যোজনীগুলি মুখস্থ করবে, পড়বে, লিখবে। তারপর যখন স্যারে কিভাবে বলি স্যারকে ফলো করো। মৌলের যোজনী একে কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। দ্বিতীয় আসে কি বলবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তৃতীয় আসে কপার, সিলভার, গোল্ড, পারদ। এইভাবে যখন মৌলের যোজনী 1 তোমার শিখা হয়ে যাবে, এবার তুমি মৌলের যোজনী 2 যাও। এইভাবে আবার 2 শেষ হলে এইভাবে পর্যায়ক্রমে একটা যোজনী করে যোজনী 1, যোজনী 2 এইভাবে শেষ করবে। কখনো একসাথে সবগুলি শিখতে যায় না, তুমি শিখতে পারবা না। আর যখনই তোমার মৌলের যোজনী স্পষ্ট সুন্দর করে স্যারের মতো শিখা হয়ে যাবে, আমি বলে দিচ্ছি তুমি হতে পারো ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র। তুমি যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তুমি বিক্রিয়া পারবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, বিক্রিয়া করতে গেলে আমাকে প্রথম যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ। তোমার হাতের বাম দিকে যে উপাদানগুলি থাকবে তারা বিক্রিয়ক, আর ডান দিকে যে উপাদানগুলি থাকবে তারা উৎপাদ। এবং সবসময় মনে রাখবে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। দেখো, আমরা অনেকে কিন্তু ধান থেকে মেশিনে ধান ভাঙিয়েছি। দেখুন, মেশিনে আমরা ধান দিই, বিনিময়ে আমরা কি পাই? চাউল এবং কুড়া। এখানে বিক্রিয়ক হলো ধান, আর চাউল এবং কুড়া হলো উৎপাদ। এখন আমরা 1 নম্বর যে বিক্রিয়াটা আছে, সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সংযোজন বিক্রিয়া কাকে বলে আগে সেটা শুনো। একাধিক বিক্রিয়ক মিলে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করলে এই বিক্রিয়াটার নাম হবে সংযোজন বিক্রিয়া। বিক্রিয়ক থাকবে একাধিক। মনে করো আমি একটা বিক্রিয়া লিখি, যে এখানে লিখলাম ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন বিক্রিয়া করে আমার এই যে দেখো ফেরিক ক্লোরাইড উৎপন্ন হবে। দেখো, একাধিক বিক্রিয়ক, উৎপাদ কিন্তু একটা। যখনই দেখবে একাধিক বিক্রিয়ক মিলে একটা উৎপাদ উৎপন্ন হয়েছে, বুঝবে এটা সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো এখানে ফেরাস একটা আছে, ক্লোরিন কয়টা? 2টা, আর 2টা 4টা। এখানে আমার আছে কয়টা? 3টা। এখন সমতার একটা প্রসঙ্গ চলে আসে। সমতা বিধান সম্পর্কে তোমাদেরকে বলি। এই তীর চিহ্ন ব্যবহার বোঝায় যে অসমতা। এখন আমি যেভাবে বিক্রিয়াটা লিখছি হয়ে যাবে আমার বিক্রিয়া, কারণ ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন বিক্রিয়া করলে আমার ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। সমতা যদি করতে যায়, এখানে দেখো ক্লোরিন এখানে কয়টা আছে? 2টা, আর 2টা 4টা। এখানে আমি দিলাম 2, তো 2 দিলে ক্লোরিন কয়টা হয়েছে? 3 দুগুণে 6। এখানে ক্লোরিন 2টা 2টা 4টা আছে। এই যে দেখো ফেরাস কয়টা হয়ে গেছে? 2টা। এখানে 2 দাও, তাহলে ফেরাস 2টা, আবার ক্লোরিন 2 দুগুণে 4 আর 2 6, সমতা হয়ে গেছে। দেখো, আমরা ইচ্ছে করলে অনেকগুলি সংযোজন বিক্রিয়া কিন্তু আমরা তৈরি করতে পারি, ইচ্ছে করলে মনের মতো। দেখো, একাধিক বিক্রিয়ক, তুমি মনে করে লিখছো সালফার, এখানে অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। এই যে সংযোজন বিক্রিয়া হয়ে গেছে, কারণ এখানে একাধিক বিক্রিয়ক মিলে আমার উৎপাদ একটা উৎপন্ন হয়েছে। তুমি নিজের মতো বিক্রিয়া বানাও।
2 নম্বর আমরা আলোচনা করব বিয়োজন বিক্রিয়া নিয়ে। বিয়োজন বিক্রিয়া কোনটা? সংযোজন বিক্রিয়া আমরা পড়ছি একাধিক বিক্রিয়ক উৎপাদ একটা, আর বিয়োজন বিক্রিয়া উল্টা, আমার বিক্রিয়ক একটা উৎপাদ একাধিক। কি বিক্রিয়ক একটা উৎপাদ একাধিক। এখন আরো বিক্রিয়া বানাবা, এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দাও, তাপ দিলে কি উৎপন্ন হয় জানো? ক্যালসিয়াম অক্সাইড আর এই যে কার্বন ডাই অক্সাইড। দেখো বিক্রিয়ক একটা উৎপাদ একাধিক। তাহলে আমরা বিয়োজন বিক্রিয়া বলছি যে বিয়োজন বিক্রিয়া সেটা যে আমার বিক্রিয়ক থাকবে একটা, উৎপাদ হবে একাধিক। নিজে এইভাবে বিক্রিয়া তুমি করতে থাকো, পারবে ইনশাআল্লাহ। এখন আমরা দহন বিক্রিয়া সম্পর্কে জানবো। দহন বিক্রিয়া কোনটা বুঝতে পারছো তো? ওই যেখানে আগুন আছে, তাপ উৎপন্ন হয়, সেটাই দহন বিক্রিয়া। তো যেখানে দহন বিক্রিয়া হয় সেখানে অক্সিজেন থাকবে। দেখো আমি এখানে একটা উদাহরণ লিখছি, সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড একটা দহন বিক্রিয়া। কার্বন প্লাস অক্সিজেন কি কার্বন ডাই অক্সাইড একটা দহন বিক্রিয়া। তুমি এভাবে দেখো যেখানে দহন বিক্রিয়া পাবে সেখানে কিন্তু অক্সিজেন পাবে। এখন মনে হলো যে স্যার আমি নাইট্রোজেন প্লাস অক্সিজেন লিখবো, লেখো, এটাও একটা দহন বিক্রিয়া। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যখন কোন বিক্রিয়ার শেষে অক্সিজেন দেখবো তখন আমরা বুঝে নিব এটা কি দহন বিক্রিয়া, এবং দহন বিক্রিয়ায় কিন্তু তাপ উৎপন্ন হয়। কি বললাম? দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। এখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানব। প্রতিস্থাপন শব্দটা আসলেই মনে হচ্ছে একজনের জায়গায় আরেকজন বসবে, তাই তো? তো দেখি আমরা কিভাবে বসে। দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞায় কি বলা হচ্ছে যে অধিক সক্রিয় মৌল কোন যৌগ থেকে কম সক্রিয় মৌলকে অপসারণ করে নিজে সেই স্থান দখল করবে। সংজ্ঞাটা এমন মনে হচ্ছে ঝুট যার মুল্লুক তার, তাই না? আচ্ছা দেখি, এখানে দেখো জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন সে একা একা, তাকে জিঙ্কের শক্তি বেশি, হাইড্রোজেনকে গেট আউট করে দিছে, হাইড্রোজেন একা একা কাটতেছে। আবার যদি দেখি, দেখো অষ্টম শ্রেণীর বইয়ে এই বিক্রিয়াটা আছে ফেরাস প্লাস কপার সালফেট। এই কপার ফেরাস কি করছে? কপারকে গেট আউট করে দিছে, সে গ্যাস সালফেটের লগে যৌগ গঠন করছে, আর কপার একা একা বসে কাটতেছে, যে পারে নাই শক্তিতে। তোমাদের প্রশ্ন হইলো যে আমরা কিভাবে বুঝবো কে শক্তিশালী, জিঙ্ক না হাইড্রোজেন, ফেরাস না কপার? অনেক সুন্দর একটা প্রশ্ন। আমি জানতাম যে তোমরা এই ধরনের একটা প্রশ্ন করতে পারো। আমি ওই সক্রিয়তা সিরিজটা তোমাদের জন্য নিয়ে এলাম এখানে আগে থেকে। দেখো সবচেয়ে শক্তিশালী লিথিয়াম, তারপরে কে? পটাশিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, টিন, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড। সবচেয়ে কম সক্রিয় কে? গোল্ড বা স্বর্ণ। এই যার কারণে স্বর্ণতে কিন্তু জংকার পড়ে না। এখন দেখো আমি কি লিখছিলাম? জিঙ্ক, জিঙ্ক, এই যে জিঙ্ক উপরে, হাইড্রোজেন নিচে। আবার দেখো ফেরাস এবং কপারের মধ্যে, এই যে ফেরাস উপরে, কপার নিচে। যে মৌলটি অধিক উপরে সেই মৌলটি অধিক শক্তিশালী। তাহলে আমরা যখনই প্রতিস্থাপন বিক্রিয়া করব তখন সক্রিয়তা সিরিজটা আমরা খেয়াল করব। আচ্ছা এখানে লিকে না ম্যাকগাইভার এলো যেন পিটাবে, কি লিকে না ম্যাকগাইভার এলো যেন পিটাবে স্যান্ডেল দিয়ে পাবেলকে। পাবেল এখন কি বলতেছে? হাই কপাল আজ আমার। তাহলে আমাদের কত নম্বর বিক্রিয়া গেল? 3 নম্বর।
আমরা 5 নম্বর বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এখানে কি আছে? অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন হয়। ধরতে পারছো বিক্রিয়া কোনটা? হ্যাঁ, তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের প্রশমন বিক্রিয়া, শুধু অষ্টম না, অষ্টম, নবম, দশম সব বইয়ে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞায় কি বলা হয়েছে? যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে দেখো এখানে আমি 3টা অ্যাসিড লিখেছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তিনটার একটা অ্যাসিড লিখলাম। আর ক্ষারের সূত্রে কি লিখছিলাম? ধাতু প্লাস ওইস, সোডিয়াম একটা ধাতু ওইস। আচ্ছা, লবণের সংজ্ঞায় কি লিখছিলাম? যে ধাতু প্লাস হ্যালোজেন, 1 নম্বর নিয়মটা মনে আছে? তাহলে এখানে সোডিয়াম ধাতু, ক্লোরিন কি হ্যালোজেন, এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, আর সাথে কি উৎপন্ন হবে? পানি। পানির সংকেত তো আমরা জানি। দেখো এখানে আমি অ্যাসিড প্লাস ক্ষার লিখলাম, তোমাদের অষ্টম শ্রেণীর বইতে লেখা আছে ক্ষার প্লাস অ্যাসিড, সমস্যা নেই, আগে পরে হলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে ওই যে দেখো ধাতু প্লাস যৌগ, এখানে কি এটা ক্ষার, কারণ ধাতু প্লাস ওইস তো ক্ষার, এই যে। আর সালফিউরিক অ্যাসিড, এই যে তো 3টা অ্যাসিডের আরেকটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড পেয়ে গেছি। তাহলে এখানে আছে সালফেট, আর এখানে কি আছে? ক্যালসিয়াম। তা আমাদের এই লবণ গঠনে একটু উপাদান ছিল না, যে ধাতু প্লাস যৌগমূলক, এই যে ধাতু প্লাস যৌগমূলক, এই যে আমার লবণ, আর পানি তো আমরা পারি। দেখো আরেকটা ক্ষার ছিল কি? ধাতু প্লাস ও, মনে আছে? তাহলে একটা ধাতু নাও, ক্যালসিয়াম, তোমার ইচ্ছা মতো। আর কি নিবা? আগে অ্যাসিড নিবা। আচ্ছা, তাহলে অ্যাসিড কোনটা নিতেছ? নাইট্রিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া নেও, ওই নাইট্রিক অ্যাসিড। আর ক্ষার কোনটা নিবা? ক্যালসিয়াম অক্সাইড নাও। তাহলে বিক্রিয়া করলে কি হবে? লবণ, এখানে ধাতু আছে আর এখানে যৌগমূলক আছে, ক্যালসিয়াম নাইট্রেট। এখানে দেখো ক্যালসিয়ামের যোজনী 2, সে নাইট্রেটকে দিবে, আর পানি উৎপন্ন হয়ে গেছে, আমার বিক্রিয়া হয়ে গেছে। আপন মনে কত বিক্রিয়া লিখতে চাও লিখো, শুধু নিয়মের ভিতরে আসো। আরেকটা লিখবা, বলো কি লিখবা? H2SO4, অ্যাসিড নিবা সালফিউরিক অ্যাসিড। যৌগ কোনটা? ক্ষার কোনটা নিতে চাচ্ছ? ওএইচ দিয়ে নিবা না ও দিয়ে নিবে? তোমার ইচ্ছা, ও দিয়ে নিবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড না, লেখো ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে কি? এই যে ম্যাগনেসিয়াম ধাতু, যৌগমূলক সালফেট, আমার লবণ গঠন হয়ে গেল ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি, সে তো থাকবে। আচ্ছা, তুমি কি বললে যে এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম না কেন? দেখো আমি বারে বারে বলছি যে যোজনী সম্পর্কে আইডিয়া রাখো। এখানে ক্যালসিয়ামের যোজনী 2, নাইট্রেটের 1, যার কারণে ক্যালসিয়াম নাইট্রেটকে দিছে। এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2, সালফারের যোজনী 2, যার কারণে এখানে আমাকে দিতে হয় নাই। এতক্ষণ আমরা প্রশমন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম, মানে কোনটা? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। যখনই কোন বিক্রিয়ায় দেখবে যে অ্যাসিড এবং ক্ষার দেওয়া আছে, তুমি চট করে লিখে দিবে, পরে লবণ এবং পানি হবে। এখন আমরা 6 নম্বর বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি লেখা আছে? ধাতব কার্বনেট যোগ অ্যাসিড। হ্যাঁ, ধাতব হলো ওই যে ধাতুগুলি আছে না, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলির সাথে কি কার্বনেট। তা ধাতব কার্বনেট কি? CO3, এটা তো আমরা জানি। ধাতব কার্বনেট এবং অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো এখানে ধাতব কার্বনেট কি লিখছে? যে ক্যালসিয়াম একটা ধাতু কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, দেখো সেই 3টা অ্যাসিডের একটা অ্যাসিড H2SO4। তাহলে এখন কি হবে? লবণ। স্বভাবতই দেখো যৌগমূলক আছে, এখানে ধাতু আছে। আমাদের একটা নিয়ম, 3 নম্বর একটা নিয়ম ছিল না, যে ধাতু প্লাস যৌগমূলক সমান লবণ। তাহলে এই যে ক্যালসিয়াম আর সালফেট, পানি আর কার্বন ডাই অক্সাইড, পানির সংকেত তো জানি। আবার অনেক সময় বিক্রিয়াটা তুমি মনে করো নিজে যে আরেকটা বিক্রিয়া তৈরি করবা, তুমি লেখো ধাতব কার্বনেট, তুমি ধাতু কোনটা নিবা? লিথিয়াম নাও, লিথিয়াম, এই যে দেখো লিথিয়াম কার্বনেট, কার্বনেটের যোজনী কিন্তু 2, লিথিয়ামকে দিয়ে দাও। অ্যাসিড কোনটা নিতে চাচ্ছ? নাইট্রিক অ্যাসিড নাও তুমি নাইট্রিক অ্যাসিড। তাহলে আমার তো উৎপন্ন হবে লবণ। আমার এখানে দেখতে পাচ্ছি আছে যৌগমূলক, এখানে আছে লিথিয়াম ধাতু, লিথিয়াম নাইট্রেট প্লাস পানির সংকেত তো আমরা জানি, এই যে কার্বন ডাই অক্সাইড হয়ে গেল। দেখো এখানে লিথিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, যার কারণে আমার কিন্তু এই লিথিয়ামের 2 এখানে আনতে হয় নাই।
সবসময় আমি মনে রাখবা যে যুজনি ভালো জানবো না, দার্শনিক বিক্রিয়া তুমি ভালো জানবো না। এখন দেখো আবার অনেক সময় এরকম আসে, দেখবো যে তোমরা এই অষ্টম শ্রেণীর বইয়েতে আছে এই বিক্রিয়াগুলিটা, কিন্তু অষ্টম শ্রেণীর বইয়েতে আছে এই বিক্রিয়াটা। এবং ধাতব বাইকার্বনেট, অষ্টম এবং দশম শ্রেণী উভয় বইতে কিন্তু এই বিক্রিয়া ধাতব কার্বনেট এবং ধাতব বাইকার্বনেট দুইটা বিক্রিয়া আছে। তোমাদের বইয়ে দেখবা ধাতব বাইকার্বনেট, তাহলে ধাতব কোনটা নিব? আমি নিলাম সোডিয়াম, কার্বনেট তো CO3 পড়ছি, বাই যেহেতু আছে একটা H দিয়ে দাও, তাহলে ধাতব বাইকার্বনেট অ্যাসিড কোনটা নিব? HCl নাও। তাহলে কি হচ্ছে আমার লবণ, এই যে দেখো আমার হ্যালোজেন আছে, এখানে ধাতু আছে। আমার 1 নম্বর নিয়মটা ছিল কিন্তু ধাতু প্লাস হ্যালোজেন সমান লবণ, তাহলে ধাতু আছে সোডিয়াম, হ্যালোজেন, আর এখানে পানি আর কার্বন ডাই অক্সাইড দিয়ে দাও, হয়ে গেল। 7 নম্বর বিক্রিয়া ধাতব অক্সাইড যোগ পানি সমান আমরা কি পাচ্ছি? ধাতব হাইড্রোক্সাইড। তো ধাতব বলতে তো সেই ধাতু যে কোনো একটা তুমি দিয়ে দিতে পারো, এখানে আমি নিলাম ক্যালসিয়াম, আর অক্সাইড বলতে অক্সিজেন, এটা আগেও বলেছি স্যার। আর পানি তো আমরা সবাই জানি ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এটা কিন্তু তোমার চুনের পানির বিক্রিয়া, বুঝতে পারছো? আর এখানে দেখো এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া, কারণ দেখো সংযোজন বিক্রিয়ার সঙ্গে আমরা কি বলছিলাম যে একাধিক বিক্রিয়ক আর উৎপাদ থাকবে একটি। দেখো এখানে বিক্রিয়ক আছে ক্যালসিয়াম অক্সাইড আর পানি, আমার উৎপাদ উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এরই সাথে কিন্তু আমার অষ্টম, নবম এবং নবম দশম শ্রেণীর যারা মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা গ্রুপের আছো, তোমাদের যে বিক্রিয়াগুলি তোমাদের বইয়ে আছে এইগুলি 1 থেকে 7-এর মধ্যে আলোচনা করা হয়ে গেছে। তোমরা আমার বিক্রিয়াগুলি এখানে দেখবে এবং বইটা ফলো করবে, দেখবে একদম ইজি লাগতেছে তোমাদের কাছে। তবে তোমাদেরকে আমি সাজেস্ট করব এই বিক্রিয়া অন্যান্য, যদি তোমার 1 থেকে 7 বিক্রিয়া বুঝে থাকো, তাহলে অন্য যে বিক্রিয়াগুলি আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান গ্রুপের জন্য লিখবো এটা তোমরা বুঝবে। পরবর্তী জীবনে তোমরা যখন এটা কিন্তু তোমাদেরও পরবর্তী জীবনে দরকার হবে, কারণ যখন পরবর্তী জীবনে চাকরি পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু অনেক ধরনের বিক্রিয়া আসে। এখন যদি শিখে রাখো তোমার জন্য ভালো হবে আর কি। এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমি বিশেষভাবে বলবো, তোমরা যারা আগামীতে সায়েন্স নিয়ে চিন্তা করছো তারা কিন্তু অবশ্যই সবগুলি বিক্রিয়া দেখবে। যদি বিক্রিয়াটি এখনই শিখে রাখতে পারো, পরবর্তীতে সায়েন্স পড়াটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা 8 নম্বর বিক্রিয়া নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখো লবণ প্লাস ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? ক্ষার প্লাস লবণ। তো লবণ তো ওই যে 4টা নিয়ম লিখে দিয়েছি, ওই নিয়মগুলি খুব ভালো করে তোমরা শিখবে, তাইলে কিন্তু তোমার বিক্রিয়া সহজ হবে। দেখো আমি বিক্রিয়া খুব একটা বেশি কঠিন লিখি না, যে লবণ আর ক্ষার বিক্রিয়া করে ক্ষার আর লবণ উৎপন্ন করে, স্যার এটা তো মুখস্থ হয়ে যায়। আর আমি তো লবণ কিভাবে গঠন করে এটাই চিনি না, ক্ষার কোনটা এটাই চিনি না। আমি কিন্তু লবণ, ক্ষার, অ্যাসিড অনেক সুন্দর করে আলোচনা করছি, ওইগুলি সুন্দর করেছিল। বিক্রিয়া তুমি নিজে নিজে তৈরি করো। এখানে কি লিখলাম? একটা লবণ লিখলাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আমার ছিল না যে যৌগমূলক প্লাস হ্যালোজেন, আর ক্ষার এই যে ধাতুর সাথে ওই আসছে, তো ক্ষার প্লাস কি লবণ, তাহলে ক্ষার কি ধাতুর সাথে এই যে অ্যামোনিয়ামের সাথে কি চলে গেছে, ওই চলে গেছে, আমার ক্ষার হয়ে গেছে। এই যে ক্লোরিন, এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ হয়ে গেছে। তুমি ইচ্ছা মতো বিক্রিয়া করতে পারো। কি করবা বলো? তুমি কি করতে চাচ্ছ? তুমি ফেরাস দিয়ে কোন বিক্রিয়া হয় না, লেখো। কি লিখবো বলো? লবণ উৎপন্ন করো, ফেরাস ক্লোরাইড লেখো। আর কি দিব বলো? ক্ষার কি দিবা? পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, কোনো সমস্যা নেই। তাহলে তো আমার ক্ষার উৎপন্ন হবে। দেখো এখানে ধাতু আছে, OH আছে, নিয়ে লাগাই দিয়ে জয়েন্ট দিয়ে দাও, হয়েছে? আর আমার এখানে ক্লোরিন আছে, ধাতু আছে, ধাতু প্লাস হ্যালোজেন লবণ। কি বুঝতে পারছো? দেখো আগে ছিল ক্ষার প্লাস লবণ, আর এখন কি লবণ প্লাস অ্যাসিড। তাহলে আমি একটা লবণ নিলাম সোডিয়াম ক্লোরাইড, আর অ্যাসিড সালফিউরিক অ্যাসিড।
এখানে কি হয়েছে লবণ, এই যে দেখো এখানে ধাতু আছে, যৌগমূলক আছে, আমার লবণ হয়ে গেছে। আর এখানে Cl আছে না H আছে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই তিনটা অ্যাসিডের একটা অ্যাসিড এসে গেছে। এখন তুমি ইচ্ছা মতো তোমার মনের মতো কি বিক্রিয়া তৈরি করতে চাও বানাও। লবণ কি দিবা বলো, কি তুমি চাচ্ছ যে ক্যালসিয়াম ক্লোরাইড দিবা, দাও CaCl2। অ্যাসিড কোনটা দিবা, নাইট্রিক। তাহলে আমার লবণ, এই যে যৌগমূলক আছে, এখানে ধাতু আছে, ক্যালসিয়াম নাইট্রেট। আর অ্যাসিড দেখো হাইড্রোজেন আর ক্লোরিন আছে, অ্যাসিড হয়ে গেল। নম্বর বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। দেখো লবণ প্লাস লবণ সমান কি বিক্রিয়া কি উৎপন্ন হবে, লবণ প্লাস লবণ, অর্থাৎ লবণ এবং লবণ বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, লবণ এবং লবণ। এখানে দেখো লবণ নিলাম সোডিয়াম সালফেট, আর এখানে বেরিয়াম ক্লোরাইড। তাহলে এই যে দেখো সোডিয়াম সালফেট বেরিয়াম কি, এই যে ধাতু যৌগমূলক লবণ, আবার এই যে ধাতু হ্যালোজেন লবণ। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমার বিক্রিয়াগুলি তুমি যদি ধনাত্মক এবং ঋণাত্মক দিয়ে আইডেন্টিফাই করতে পারো, তোমার বিক্রিয়া অনেক সহজ হয়ে যায়। দেখো এখানে সোডিয়াম ধনাত্মক, সালফেট মূলক ঋণাত্মক, আমরা জানি বেরিয়াম ধাতু সে ধনাত্মক, ক্লোরিন হ্যালোজেন ঋণাত্মক। তাহলে ধনাত্মক মিলে যাবে ঋণাত্মকের সাথে, দেখো সোডিয়াম ক্লোরাইড হয়েছে, আবার ঋণাত্মক চলে যাবে কার সাথে, ধনাত্মকের সাথে। তাহলে দেখো বেরিয়াম সালফেট হয়েছে। এবং এই ধনাত্মক এবং ঋণাত্মক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস এই বিক্রিয়ার উপরে। তোমরা যে কোনো বিক্রিয়ায় যদি ধনাত্মক এবং ঋণাত্মক বিক্রিয়কে ধনাত্মক ঋণাত্মক তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে ধনাত্মকের সাথে ঋণাত্মক, ঋণাত্মকের সাথে ধনাত্মক দিয়ে অনেকগুলি বিক্রিয়া তুমি দেখবা যে তোমার অনেকগুলি বিক্রিয়া শুধু এই ধনাত্মক ঋণাত্মক দিয়ে মিলানো সম্ভব। তোমরা যেসব বিক্রিয়ায় ধনাত্মক এবং ঋণাত্মক দিয়ে মিলানো সম্ভব, তোমরা কোনো নিয়মও লাগবে না, শুধু ধনাত্মক ঋণাত্মক দিয়ে অনেক বিক্রিয়া হয়ে যায়। তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই বুঝে যাবে এটা। এখন 11 নম্বর আমরা কি আলোচনা করব, যে অ্যামোনিয়াম লবণ প্লাস ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ, পানি এবং অ্যামোনিয়া গ্যাস। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, এখানে অ্যামোনিয়াম যৌগমূলক প্লাস হ্যালোজেন, ওই নিয়মটা আসছে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো ধাতুর সাথে হয়েছে, আমার ক্ষার হয়ে গেছে। তাহলে কি হবে, লবণ, এই যে ধাতু প্লাস হ্যালোজেন, আমার লবণ হয়ে গেছে। পানির সংকেত তো আমি জানি, আর বিক্রিয়াতে আমি মুখস্থই করছি যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, একদম সিম্পল। শুধু নিয়মটা যে বিক্রিয়া ইজি, শুধু নিয়মটা অ্যামোনিয়াম লবণ এবং ক্ষার বিক্রিয়া করে কি লবণ, পানি এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। কি অ্যামোনিয়াম লবণ এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ, পানি, অ্যামোনিয়া গ্যাস। তারপরে তুমি বিক্রিয়া আপন মনে লিখে দাও, কি লিখবা, তুমি আর কিছু লিখতে চাও লেখো, অ্যামোনিয়াম লবণ বানাও। অ্যামোনিয়াম কার সাথে দিবা, অ্যামোনিয়াম সালফেট তৈরি করো, তাহলে এখানে 2 দাও। লিথিয়াম হাইড্রোক্সাইড লিখতা, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, আমরা অ্যালুমিনিয়াম দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমার কি হবে, লবণ। লবণ কি, এই যে অ্যালুমিনিয়াম সালফেট নিয়ে নিলাম, ধাতু প্লাস যৌগমূলক অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী সে সালফেট পেয়ে যাবে, সালফেটের যে 2 অ্যালুমিনিয়াম পেয়ে যাবে। লেখো পানি, আর অ্যামোনিয়া গ্যাস তো আমার আছে। তোমরা যদি প্রয়োজন মনে করো যে হ্যাঁ আমরা বিক্রিয়া সমতা করবো, করে নিতে পারো, কিন্তু আমি বলি আগে নিয়মটা ফলো করো, শিখো। আর বিক্রিয়া তুমি ইচ্ছা করলে তুমি নিজে নিজে সমতা করে নিতে পারবে, এটা তো আমি আগেও দেখাইছি। নম্বর বিক্রিয়া আলোচনা করব। এখানে কি বলা হয়েছে দেখো, সক্রিয় ধাতু প্লাস অ্যাসিড, কি লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। সক্রিয় ধাতু সোডিয়াম, আর অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো লবণ সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তো আছে। দেখো হাইড্রোজেন গ্যাস কিন্তু এখানে একা বসে নাই, 2 পরমাণু। কে যে স্যার বলছিলাম 2 পরমাণু কে কে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, সোডিয়াম, আর হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এই 7টা 2 পরমাণু, তারা কখনো একা বসে না। H2 2 পরমাণু মানে কি, এরা 2টা পরমাণু একসাথে বসে, মানে অণু।
আচ্ছা, এখানে আরেকটা যদি আমি দেই সক্রিয় ধাতু, ওই যে স্যার অনেকগুলি ধাতু দিছি, একটা দিয়ে দাও তোমার খুশি মতে। কোনটা আসে নাই? কি বললে? কপার দেও, কপার। অ্যাসিড কোনটা নিতে চাও? নাইট্রিক নাও, কোনো সমস্যা নাই। তাহলে ধাতু আর যৌগমূলক দিয়ে লবণ তৈরি করে পেল। আর আমার হাইড্রোজেন থেকে যাচ্ছে। সমতা করতে চাচ্ছ? করো সমতা। হাইড্রোজেন এখানে দুইটা, আমি এখানে কয়টা দিছি? একটা 2 দাও। তাহলে এখন নাইট্রেট কয়টা হয়ে গেছে? নাইট্রোজেন 2টা, অক্সিজেন 3 দুগুণে 6টা, কিন্তু আমার নাইট্রোজেন আছে একটা, অক্সিজেন 3টা। দাও 2। তাইলে দেখো এখন কপার হয়ে গেছে 2টা, কিন্তু আমার কপার কয়টা আছে? একটা। যে কোনো সংখ্যা দিয়ে তোমার সমতা করতে পারলেই হলো। পানি বিশ্লেষণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। পানি বিশ্লেষণ বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, তুমি যেটাই বলো না কেন, তোমার বইয়ে কিন্তু আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া লেখা আছে। এখানে পানি বিশ্লেষিত হবে, অর্থাৎ পানি ভেঙে 2 টুকরো হয়ে যাবে। পানিকে ভাঙলে আমরা কি পাই জানো? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। কি বলা হয়েছে? বিক্রিয়ায় পানি অন্য কোন যৌগের সাথে বিক্রিয়া করবে এবং পানি ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। এবং তার আরো কি করবে জানো? পানির ধনাত্মক প্রান্তে অন্য যৌগের ঋণাত্মক প্রান্তের সাথে এবং পানির ঋণাত্মক প্রান্তে অন্য যৌগের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে। তাহলে পানিকে ভাঙলে তো আমি পাচ্ছি হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। এখানে সিলিকন ধাতু, এটা কি ধনাত্মক, আর ক্লোরিন ঋণাত্মক। তাইলে পানির ধনাত্মক অংশ অন্য যৌগের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে। তাহলে এই যে দেখো, এই দুইটা যুক্ত হবে। আর পানির ঋণাত্মক অংশ অন্য যৌগের ধনাত্মক অংশের সাথে, দেখো এই যে দেখো, সিলিকন ধনাত্মক ঋণাত্মক। একটু আগে যে বুঝে ধনাত্মক ঋণাত্মকের যে আমি তোমাদের সূত্রটা বলছিলাম, এখানে এটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে সিলিকন ধনাত্মক, হাইড্রোক্সাইড ঋণাত্মক, দেখছো? আবার ক্লোরিন ঋণাত্মক, হাইড্রোজেন ধনাত্মক, এই যে হাইড্রোজেন ক্লোরাইড। এবং এই বিক্রিয়াটা উপরে সৃজনশীল পরীক্ষায় প্রায় সময় আসে, যে অদক্ষেপণ পানি বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি যোজন বিক্রিয়া, মানে দুইটা বিক্রিয়া দিয়ে, একটা পানি বিশ্লেষণ আর একটা হচ্ছে পানি যোজন। এই জন্য আমি বলি এই বিক্রিয়াটা অনেক সুন্দর করে শিখবে। তাহলে তোমার কিন্তু তোমাদের সপ্তম অধ্যায়, নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়, এটার উপরে যে সৃজনশীল গুলি আসে, তুমি আনসার করতে পারবে। 14 নম্বর আমরা পানি যোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। যোজন মানে কি বোঝা যাচ্ছে? এটা হয়তো বা যুক্ত হবে। দেখা যাক কি বলছে। বিক্রিয়ায় পানি অন্য কোন যৌগের সাথে যুক্ত হবে, তাইলে পানি যুক্ত হচ্ছে, তাই তো? কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত হয়েছে, যে কপার সালফেট 5 অণু পানি। এর আগের বিক্রিয়া কিন্তু পানি ভাঙছিল, বিশ্লেষিত হয়েছিল, আর এখানে পানি যুক্ত হয়েছে। সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া কি? দেখো, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত মানে অণু গণ্য একই পাওয়া যাবে। দেখো, নাইট্রোজেন একটা, 2টা, এই যে একটা, 2টা। হাইড্রোজেন কয়টা? 4টা, এই যে 2টা, 2টা, 4টা। কার্বন একটা, কার্বন এই যে দেখো একটা। নাইট্রোজেন তো বললাম, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। দেখো, অ্যামোনিয়াম সায়ানাইড এবং ইউরিয়া উভয়ের আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গঠন দুই রকম। এই গঠনের ভিন্নতার কারণে একটা হলো কি অ্যামোনিয়াম সায়ানাইড, আর তাকে যখন তাপ দেওয়া হলো সেটা কি হয়ে গেল? ইউরিয়া। তাহলে সমানুকরণ বিক্রিয়াটা মনে হয় আমরা বুঝতে পারছি। তো এর সাথে আমার বিক্রিয়া যতটুকু আলোচনা করেছি, তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদের যাতে একটা বিক্রিয়া সম্পর্কে বেসিক ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়। তারপর এক ভিডিওতে তো আর সম্পূর্ণ বিক্রিয়া দেওয়া সম্ভব নয়। তারপরেও তোমাদের যদি মনে হয় যে আরো বিক্রিয়ার কোনো ক্লাস দরকার, তোমরা আমাকে কমেন্টে জানাও, বা আমি চেষ্টা করি। এর সাথে আমার রাসায়নিক বিক্রিয়ার যে ক্লাসটা এখানে শেষ হয়ে গেল। আমি চেষ্টা করেছি এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বিক্রিয়া সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য।
তা এক ক্লাসে তো আর সবকিছু দেওয়া সম্ভব নয়। তারপরেও যদি তোমাদের কাছে মনে হয় যে আরো বিক্রিয়া তোমাদের জানার দরকার, আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব। আর জানি না আমি বিক্রিয়ার ক্লাসটা তোমাদের কতটুকু ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি সম্ভব হয় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এমনি ভিডিওতে যদি পারো একটা লাইক দিও, কমেন্ট বা শেয়ারের মাধ্যমে আমাকে জানায়ও যে আসলে আমার ত্রুটিটা কি হয়েছে বা আমার ভিডিওটা কিভাবে করলে ভালো হয়। আর তোমাদেরকে আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং পড়ালেখায় মনোযোগ দাও, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।